মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দশম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তোমাদের সামনে যে পরীক্ষা বা 16 তারিখ থেকে যে পরীক্ষা, সেই পরীক্ষার আলোকে একটি সিলেবাস দেওয়া ছিল স্কুল থেকে। সেই সিলেবাসের অধ্যায়গুলো আমরা হয়তো ধারাবাহিকভাবে শেষ করে আসছিলাম, কিন্তু তোমরা জানো যে সম্প্রতি বা রিসেন্ট বাংলাদেশ সরকার কর্তৃক তোমাদের যে সংশোধিত বা পরিমার্জিত যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের সাথে আমাদের স্কুল থেকে দেওয়া যে সিলেবাসটি ছিল তার সাথে কিছুটা অসামঞ্জস্য থাকাতে আমি পরবর্তীতে এই নতুন সিলেবাস বা সংশোধিত সিলেবাসকে সামনে রেখে তোমাদের দুইটা অধ্যায় সংযোজন করেছি। অর্থাৎ আগের সিলেবাস থেকে দুইটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং নতুন সিলেবাস থেকে দুইটা অধ্যায় সংযোজন করা হয়েছে। তোমাদের আগের সিলেবাস বা স্কুল থেকে যে সিলেবাসটি দেওয়া ছিল, সেই সিলেবাসের অধ্যায় ছিল হচ্ছে দশম অধ্যায় ছিল, 13তম অধ্যায় ছিল, 14, 15 এবং 16, এই চারটা অধ্যায় ছিল। অর্থাৎ দশম অধ্যায়, 14তম অধ্যায়, 15তম অধ্যায়, 16 অধ্যায়, এই চারটা অধ্যায় ছিল তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া ছিল সেই সিলেবাস। কিন্তু সরকার কর্তৃক যে সংশোধিত সিলেবাস, সেই সিলেবাসে আসলে এই দুইটা অধ্যায় নেই। অর্থাৎ 14 এবং 15 অধ্যায় না থাকাতে আমরা এই 14 এবং 15 এই অধ্যায়ের পরিবর্তে আমরা নিয়েছি 14 অধ্যায়ের পরিবর্তে আমরা ষষ্ঠ অধ্যায় এবং 15তম অধ্যায়ের পরিবর্তে আমরা নবম অধ্যায় শেষ করব। অর্থাৎ তাহলে আমাদের এখন সিলেবাস দাঁড়াচ্ছে হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের দশম যেটা সেটা ঠিক দশম আছে, 16তম আছে পুরনো সিলেবাস অনুযায়ী, আর নতুন সিলেবাসে আমরা ষষ্ঠ এবং নবম এই দুইটা অধ্যায় সংযোজন করেছি। তো যার ফলশ্রুতিতে আমরা আজকে ষষ্ঠ অধ্যায় বা তোমাদের নতুন সিলেবাসের আলোকে আমরা আমাদের প্রথম ক্লাস যেটা হবে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। অর্থাৎ এই অধ্যায়ে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র কি, নাগরিকতা কি ও আইন কি? দেখো, আসলে এই তিনটা জিনিসই আমি যদি বলি একই সুতায় গাঁথা। কারণ রাষ্ট্র নাগরিকদের সমষ্টি এবং এই নাগরিক পরিচালিত হয় এই আইন দ্বারা, বা রাষ্ট্র পরিচালিত হয় এই আইন দ্বারা। তো সেই হিসাবে আসলে রাষ্ট্র, নাগরিকতা ও আইন বা নাগরিক ও আইনের কম্বাইনলি রূপ আমরা যদি বলি, বা রাষ্ট্র পরিচালনার মূল হাতিয়ারই হচ্ছে নাগরিক ও আইন। তো যাই হোক, আজকে আমরা তিনটা টপিকের মধ্যে আমরা একটা টপিক বা আমাদের প্রথম টপিক যেটা রাষ্ট্র নিয়ে কথা বলবো। দেখো, রাষ্ট্র কি? তোমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে পেজ নাম্বার যদি আমি বলি 87 পেজ, এখানে দেখো রাষ্ট্রের ধারণা নামে যে পয়েন্টটা দেওয়া আছে। এখানে রাষ্ট্রের বেশ কয়েকজন সংজ্ঞা বা রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে হচ্ছে এরিস্টটলের সংজ্ঞাটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ দেখো, এরিস্টটল ওনার হচ্ছে দ্য পলিটিক্স, এই বইতে উনি এই সংজ্ঞাটা দেন। অর্থাৎ এরিস্টটল হচ্ছে আবার হচ্ছে গ্রিক ফিলোসফার। বা গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী, সোশ্যাল পলিটিক্যাল সায়েন্টিস্ট। অর্থাৎ আমরা যদি এরিস্টটলের কথা বলি, উনি হচ্ছে গ্রিক ফিলোসফার বলতে পারি, বা পলিটিক্যাল সায়েন্টিস্ট বা রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল। উনি ওনার দ্য পলিটিক্স এই বইতে পৃথিবীর ইতিহাসে আমি যদি বলি রাষ্ট্রবিজ্ঞানের উপর সব থেকে গ্রহণযোগ্য বা সব থেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে দ্য পলিটিক্স, এটা।
এই বইতে উনি এই সংজ্ঞাটা দেন, যে সংজ্ঞাটা তোমাদের বইতে দেওয়া আছে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় গ্রাম এবং পরিবারের সমষ্টি হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ জিনিসটা লক্ষ্য করো, কতিপয় গ্রাম এবং পরিবার, এই দুইটা মিলে হচ্ছে রাষ্ট্র। এখন তাহলে জিনিসটা লক্ষ্য করো, আলটিমেটলি রাষ্ট্র তো অনেকগুলা ব্যক্তি, যেমন আমি যদি বলি বাংলাদেশে বা বাংলাদেশ নামক রাষ্ট্রটি 16 কোটি মানুষের, অর্থাৎ এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি 16 কোটি মানুষের। এখন এই 16 কোটি মানুষের জন্য অসংখ্য গ্রাম আছে, আবার অসংখ্য পরিবারের সমষ্টি হচ্ছে এই 16 কোটি মানুষ। তো সেই হিসেবে অর্থাৎ অসংখ্য পরিবার এবং অসংখ্য গ্রামের সমষ্টি তো এই 16 কোটি মানুষ। তো সেই হিসেবে রাষ্ট্র হচ্ছে মূলত অসংখ্য বা কতিপয় গ্রাম এবং পরিবারের সমন্বয়, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ জীবন নির্বাহ করার জন্য কতিপয় গ্রাম ও পরিবার বা পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে রাষ্ট্র। দেখো এরিস্টটল তার এই সংজ্ঞাটা যে পার্সপেক্টিভে দিয়েছে, উনি কতিপয় শব্দটা এই জন্যই ব্যবহার করছেন। কতিপয় মানে এখানে যে কতিপয় শব্দটা অর্থ আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে কতিপয় বলতে খুব সামান্য কিছু বা অল্প সংখ্যক বোঝায় কতিপয়। তো অল্প সংখ্যক গ্রাম এবং পরিবারের সমষ্টি কেন উনি রাষ্ট্র বলছেন? কারণ ওনার একটা কথা আছে যে একটি আদর্শ রাষ্ট্রের জনগণ হবে হচ্ছে 5000। এখন এই যে কথাগুলো উনি বলেছেন, উনি আজ থেকে এই কথাগুলো বলেছেন হচ্ছে 3000 বছর আগে, অর্থাৎ আজ থেকে খ্রিস্টপূর্ব যদি হচ্ছে প্রায় কি বলে 2600 বছর আগে, 2600 না 3000 এর মধ্যেই হবে, 3000, অর্থাৎ খ্রিস্টপূর্ব যদি 400 অব্দে হয়, খ্রিস্টপূর্ব বিসি 400, খ্রিস্টপূর্ব 400 অব্দে হলে আজ থেকে প্রায় 3000 বছর আগের কথা এটা। তো সেই হিসেবে 3000 বা 2500 বছর আগের কথা, অর্থাৎ সেই সময়ে রাষ্ট্র নামক যে ধারণাটার অবস্থা কেমন ছিল বা রাষ্ট্র বলতে তারা কি বলতো। দেখো উনি ছিল গ্রিসে বা গ্রিক ছিল অনেকগুলা নগর রাষ্ট্রে বিভক্ত। কেমন আমি যদি বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হচ্ছে অনেকগুলা প্রদেশ নিয়ে গঠিত। যেমন ইন্ডিয়াতে প্রায় 31টা প্রদেশ আছে, অর্থাৎ 31টা প্রদেশ হচ্ছে মিলে ইন্ডিয়া। 50টা প্রদেশ মিলে হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্র। এরপরে হয়তো প্রায় 16টা প্রদেশ নিয়ে হচ্ছে কানাডা। এই সংখ্যাটা একটু 19-20 হতে পারে। তো সেই হিসেবে এইরকম, অর্থাৎ গ্রিসও ওই সময় অনেকগুলা প্রদেশে বিভক্ত ছিল এবং প্রত্যেকটা প্রদেশকেই বলা হতো নগর রাষ্ট্র। অর্থাৎ এই যে 31টা ইন্ডিয়া বর্তমানে যে 31টা রাজ্যে বিভক্ত, ওই সময়ে ওই গ্রিসেও এরকম অনেকগুলা ছোট ছোট ছিল, নগর রাষ্ট্র ছিল বা ছোট ছোট রাজ্য ছিল। প্রত্যেকটা রাজ্যের শাসন কাঠামো, প্রত্যেকটা রাজ্যের সরকার ব্যবস্থা ছিল পৃথক পৃথক, এবং ওই সময়ে ওই গ্রিসের ওই রকম খণ্ড খণ্ড অংশকে বলা হতো নগর রাষ্ট্র। বলা হতো। তো যার কারণে উনি বলেছেন যে এইরকম একটি আদর্শ নগর রাষ্ট্রের জনগণ হবে 5000। অর্থাৎ ওই সময়ে আবার সকল জনগণকেই নাগরিক বলা হতো না। অর্থাৎ নাগরিক তখন তাদেরকেই বলা হতো যারা রাষ্ট্রীয় শাসন কার্যের সাথে সম্পর্কযুক্ত, তারাই নাগরিক। অর্থাৎ আজকের দিনে আমরা যাদেরকে বলি রাজনীতি যারা করেন বা রাজনীতিবিদ, এদেরকেই তখন নাগরিক বলা হতো। অর্থাৎ আজকে যেমন আমরা একটি দেশে যারা আইন কানুন মেনে চলে বা বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রায় প্রত্যেকটা মানুষকে আমরা বাংলাদেশের নাগরিক বলি, কিন্তু ওই সময়ে নাগরিকের ধারণা ছিল আলাদা। ওই সময়ে নাগরিক বলা হতো যারা রাষ্ট্রীয় শাসন কার্যের সাথে সম্পর্কযুক্ত, তারাই নাগরিক।
বা যারা নগরে বাস করে এবং রাষ্ট্রীয় শাসন কার্যের সাথে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত তারাই ছিল নাগরিক। তো সেই হিসেবে বলা হতো যে 5,000 মানুষ যথেষ্ট, অর্থাৎ একটি আদর্শ নগর রাষ্ট্রের জনগণ হবে 5,000, কিন্তু বর্তমানে এটা টেকে না, বা ওই নাগরিকের ওই সংখ্যাটা বর্তমানে কিন্তু আর প্রায় অচলেই অর্থে, কারণ সবাই নগরে বাস করেও না, আবার সবাই রাষ্ট্রীয় কার্যের সাথে বা রাষ্ট্রীয় শাসন কার্যের সাথে সম্পর্কযুক্ত নয়। কাজেই নাগরিক হচ্ছে এর বাইরেও অনেক কিছু বোঝায়। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে রাষ্ট্র বলতে উনি গ্রাম এবং পরিবারের সমন্বয়ে গঠিত একটি সংগঠন বা গঠিত একটি বিষয় যার উদ্দেশ্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ জীবন নির্বাহ। আচ্ছা, বলে রাখা ভালো, তখন অর্থাৎ এরিস্টটলের আগে, অগাস্ট হচ্ছে 1789 থেকে 1857। অর্থাৎ অগাস্ট ইনি একজন সমাজ বিজ্ঞানী বা ফ্রান্সের দার্শনিক। উনি হচ্ছে 1798 থেকে 1857 এই সালে জন্মগ্রহণ করে, এই সালে মৃত্যুবরণ করেন। তো অগাস্টের আগে এই সকল রাষ্ট্রবিজ্ঞানীরা সমাজ এবং রাষ্ট্র এই দুইটা জিনিস এক হিসেবে চিন্তা করত, অর্থাৎ এই দুইটা জিনিস হচ্ছে সেম। সমাজ এবং রাষ্ট্র আলাদা বলে তখন কিছু ছিল না, যার কারণে সমাজ বিজ্ঞানে তখনকার আলোচনায় আমরা এরিস্টটলের নাম পড়ি, কিন্তু ইনি মূলত রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী। তো যেটা বললাম যে তখন সমাজ এবং রাষ্ট্র এই দুইটা জিনিস এক ছিল বা এক হিসেবেই চিন্তা করা হতো, কিন্তু বর্তমানে মানুষের চিন্তাধারা বিজ্ঞানের উন্নতির ফলশ্রুতিতে এটা প্রমাণিত যে সমাজ এবং রাষ্ট্র দুইটা আলাদা জিনিস, যেটা অগাস্ট পরবর্তীতে এই নতুন বিজ্ঞানের নাম দেওয়া হচ্ছে সোশিওলজি বা সমাজ বিজ্ঞান। এটা হচ্ছে 1839 সালে, অগাস্ট 1839 সালে এই নতুন এই আলাদা বিজ্ঞানের নাম দেয় সোশিওলজি বা সমাজ বিজ্ঞান। এর আগ পর্যন্ত সমাজ আর রাষ্ট্র একসাথে ছিল। তো রাষ্ট্রের সংজ্ঞা এরিস্টটল কি বলেছেন আমরা সেটি এতক্ষণ বললাম। এরপরে দেখো আরেকজন সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার। আর.এম. ম্যাকাইভার তার দ্য মডার্ন স্টেট এই বইতে রাষ্ট্রের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটা হচ্ছে দেখো, আচ্ছা, আর.এম. ম্যাকাইভার, আর এর পূর্ণরূপ হচ্ছে রবার্ট, এম তে হচ্ছে মরিসন ম্যাকাইভার। তিনি হচ্ছে একজন আমেরিকান সমাজবিজ্ঞানী। তিনি রাষ্ট্রের সংজ্ঞা কি বলেছেন দেখো, রাষ্ট্রের সংজ্ঞা উনি বলেছেন রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। অবশ্যই দুইটা দেখো, সরকার ও আইন। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত এবং আইন দ্বারা পরিচালিত। রাষ্ট্রের সরকার থাকবে এবং রাষ্ট্র অবশ্যই আইন দ্বারা পরিচালিত হবে। আর এজন্যই জন লক রাষ্ট্রবিজ্ঞানী, জন লকের একটি কথা আছে যে
আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। অর্থাৎ রাষ্ট্রের থেকে বড় হচ্ছে আইন, মানে যেটাকে আমরা প্রবাদে বলি যে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। মানে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। হাকিম বলতে মানে সরকার পরিবর্তন হবে কিন্তু আইন পরিবর্তন হবে না। অর্থাৎ উনি বলছেন যে আইন রাষ্ট্রের ঊর্ধ্বে, রাষ্ট্রের থেকেও বড় হচ্ছে আইন। এজন্য ম্যাকাইভার বলছে যে রাষ্ট্রের সরকার থাকবে এবং সেই সরকার পরিচালিত হবে অবশ্যই আইন দ্বারা। এটা হচ্ছে রাষ্ট্রের আধুনিক সংজ্ঞা। তার দেখো দা মডার্ন স্টেট, এই বইতে যেটা 1926 সালে লেখা হয়, এই বইতে উনি এই সংজ্ঞাটি দিয়েছেন। এরপরে সর্বশেষ তোমাদের বইতে যে সংজ্ঞাটি দেওয়া আছে অধ্যাপক গার্নার। দেখো এখানে আছে প্রফেসর গার্নার। ওনার পূর্ণ নাম হচ্ছে জেমস উইলফোর্ড গার্নার, আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী। অর্থাৎ প্রফেসর গার্নার, তোমাদের বইতে এই নামটি লেখা আছে, যার পূর্ণরূপ হচ্ছে জেমস উইলফোর্ড গার্নার, আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী। উনি রাষ্ট্রের সংজ্ঞাটি দিয়েছেন যে এরকম, যে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। অর্থাৎ আবার বলি, রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি সংগঠন বা একটি জনসমাজ, বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ। ব্যক্তি ও এখানে বলেছে ভূখণ্ড। রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ, অর্থাৎ ব্যক্তি সমন্বয়ে গঠিত একটি জনসমাজ যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে। জিনিসটা লক্ষ্য করো, এই সংজ্ঞাটা দেখো তো এরিস্টটলের সংজ্ঞার মতো কিনা। পরিবার এবং গ্রাম, পরিবার মানে তো ব্যক্তি, গ্রাম মানে ভূখণ্ড। আবার আধুনিক রাষ্ট্রের 4টা উপাদান, এর মধ্যে একটি হচ্ছে জনসমষ্টি, একটি হচ্ছে ভূখণ্ড। ব্যক্তি বলতেই তো আমরা জনসমষ্টি বলতেছি, জনসমষ্টি, আর আরেকটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ রাষ্ট্রের দুইটি উপাদানই কিন্তু এই সংজ্ঞার মধ্যে রয়েছে। অর্থাৎ অধ্যাপক গার্নার যেটা বলছেন, ওনার সংজ্ঞাটা হচ্ছে খুবই স্পষ্ট এবং খুবই গ্রহণযোগ্য সংজ্ঞা, যে রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ, বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে। অর্থাৎ দেখো এখানে রাষ্ট্রের দুইটি উপাদানের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে জনসমষ্টি, একটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। তো রাষ্ট্র সম্পর্কিত তোমাদের বইতে 3জন যে রাষ্ট্রবিজ্ঞানী যে সংজ্ঞাটা দেওয়া ছিল, সেই সংজ্ঞাটাই আসলে আমি ব্যাখ্যা করলাম। আসলে এই সংজ্ঞা নিয়ে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই টপিকটা আমার যতটুকু মনে পড়ে, এই অধ্যায়টা আমার যতটুকু মনে পড়ে তোমাদেরকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে। কাজে একই জিনিস বারবার বলাটাও মানে আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়। বিরক্তিকর এই জন্য মনে হয় যে আসলে নতুনত্ব কিছু না থাকলে সেই বিষয় নিয়ে কথা বলাটা একটু খুবই অড টাইপের। তো যার কারণে আমি সংজ্ঞা নিয়েই একটু বেশি কথা বললাম। এরপরে দেখো রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি।
এলিমেন্টস অফ দ্য স্টেট। রাষ্ট্রের উপাদান বা রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। প্রথমটা হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি, এখন জনসমষ্টি বলতে জনসংখ্যা যেটা বোঝানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটি রাষ্ট্রের জনসংখ্যা কত হবে। আমি যেটা বললাম যে তখনকার সময়ে একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা চিন্তা করা হতো 5,000, কিন্তু এখন একটি রাষ্ট্রের জনসংখ্যা আছে মনে করা যায় 130 কোটি। ওই 5,000 আর ওই 130 কোটি। আবার এমনও রাষ্ট্র আছে, যেমন আমি যদি বলি ভ্যাটিকান সিটি, তার জনসংখ্যা হচ্ছে 900 জন, এবং মোনাকো বা আমি যদি বলি নাউরু, মোনাকো বা নাউরু, পালাউ, এই সকল রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে 10,000-এর মতো। মোনাকো, নাউরু, পালাউ এগুলার হচ্ছে জনসংখ্যা 10,000 বা মানে এরকম 10-20,000-এর মতো, 10 থেকে 20,000-এর মতো জনসংখ্যা। আবার ভ্যাটিকান সিটি যেটা বললাম, ভ্যাটিকান সিটির জনসংখ্যা হচ্ছে 900 বা 1000-এর কম। তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে রাষ্ট্র। কাজেই রাষ্ট্রের জনসংখ্যা কত হবে এইটা এখন আর কোনো সুনির্দিষ্ট সীমারেখা দ্বারা ব্যাখ্যা বা সুনির্দিষ্ট সীমারেখা দ্বারা সীমাবদ্ধ করা যায় না। একটি রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের যত জনসংখ্যাই হোক, প্রত্যেকেই রাষ্ট্রের জনসমষ্টি বা রাষ্ট্রের জনসমষ্টির একটি অংশ। কাজেই বলা যাবে না যে একটি রাষ্ট্রের জনসংখ্যা 5 কোটি, 10 কোটি, 100 কোটির বেশি হয়ে গেলে তাকে আর আমরা রাষ্ট্রের অন্তর্ভুক্ত করব না। অর্থাৎ রাষ্ট্রের আকার আয়তন অনুযায়ী যেটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে মানানসই, সবই হচ্ছে রাষ্ট্রের জনসংখ্যা। এরপরে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রে দেখো দ্বিতীয় নম্বর উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। অর্থাৎ দৃষ্টি লক্ষ্য করো, নির্দিষ্ট কথাটা উল্লেখ আছে, অর্থাৎ এর একটি নির্দিষ্ট ভূখণ্ড বা একটা সীমারেখা থাকবে। নির্দিষ্ট ভূখণ্ডটা বলতে আমি বোঝাচ্ছি, যেমন দেখো বাংলাদেশে যারা বাস করে তারা হচ্ছে বাঙালি, বা বাংলা ভাষায় যারা কথা বলে তারা বাঙালি। এখন এই বাঙালি ইন্ডিয়াতেও রয়েছে, কলকাতা যেটা, কলকাতাতেও বাঙালি রয়েছে, কিন্তু জাতি হিসেবে তারা বাঙালি হলেও জাতীয়তা বা জাতীয়তা হিসেবে কিন্তু তারা বাংলাদেশি নয়। অর্থাৎ তাদের জাতি বাঙালি হলেও জাতীয়তা কিন্তু বাংলাদেশি নয়। তো বাংলাদেশে তারাই যারা এই 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে বসবাস করে। অর্থাৎ বাংলাদেশের একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে, বা প্রত্যেকটা দেশের একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। ওই সীমারেখার মধ্যে জনসমষ্টি এবং ওই সীমারেখার কেই মূলত বলা হয় সেই রাষ্ট্র। অর্থাৎ আমি যদি বলি বাংলাদেশ বলতে বাংলাদেশের এই নির্দিষ্ট সীমারেখাকেই বোঝাবে। এখন বাংলাদেশের অর্ধেক জনগণ যদি মনে করে যে কলকাতায় গিয়ে থাকে, তারপরে কলকাতাকে বাংলাদেশ বলা যাবে না। তারা বাংলাদেশের জনগণ হলেও কলকাতা বাংলাদেশ হবে না, কারণ রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। হ্যাঁ, এখন যেমন মনে করো এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। এখন এই যে মাঝখানে যে স্পেস এরকম থাকতে পারে, এরকম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝেও কিন্তু এটা আছে, এটাকে বলা হয় নো ম্যান জোন। নো ম্যান জোন অর্থাৎ এইখানে কোনো মানুষ বা এই অংশটুকু কোনো দেশই তাদের বলে গণ্য করতে পারবে না, যা নো ম্যান জোন, অর্থাৎ মানে বসতি শূন্য ভূখণ্ড। অর্থাৎ আমি যেটা বললাম যে এইটা হচ্ছে প্রায় 16 কিলোমিটারের মতো আছে,
বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে এই 16 কিলোমিটারের মতো জায়গা আছে, যেটা হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়া কেউই দাবি করে না বা কেউই তাদের বলে মানে তাদের ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে না, এরকম থাকতে পারে। এরপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলা হচ্ছে সরকার। আমরা যেটা আমাদের সংজ্ঞাতেই বারবার বললাম যে রাষ্ট্রের অবশ্যই সরকার থাকবে, অর্থাৎ সরকার হবে রাষ্ট্রের মুখপাত্র, রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি, রাষ্ট্রের পরিচালক। পরিবারের যেমন পরিচালক থাকে পিতা বা মাতা, ঠিক একইভাবে রাষ্ট্র, যেহেতু এখানে আমরা বললাম যে রাষ্ট্র হচ্ছে অনেকগুলো পরিবারের সমন্বয়ে গঠিত একটি জনসমাজ, তো সেই হিসেবে পরিবারে যেমন একটি গার্ডিয়ান বা অভিভাবক থাকে, রাষ্ট্রের একজন অভিভাবক হচ্ছে সরকার বা রাষ্ট্রের একজন পরিচালক হচ্ছে সরকার, যিনি রাষ্ট্রকে পরিচালনা করে। এরপর হচ্ছে সার্বভৌমত্ব, সর্বশেষ হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের ধারণাটা হচ্ছে, এটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট, বা অবস্তুগত বা চেতনাগত একটি ধারণা। অর্থাৎ সার্বভৌমত্ব হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের স্বীকৃতির মাধ্যমে মূলত বাস্তবায়িত হয় সার্বভৌমত্ব। এখন চিন্তা করো, বাংলাদেশকে যদি আমেরিকা চায় তাহলে যে কোনো মুহূর্তেই তাদের উপনিবেশে পরিণত করতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের যে শক্তি সামর্থ্য সেটাকে পরাভূত করতে পারে আমেরিকা খুব সহজেই, কিন্তু আমেরিকা বা রাশিয়া বা চীন বা ইন্ডিয়া কেন করবে না বা কেন করতে পারবে না, তা হচ্ছে এই সার্বভৌমত্বের জন্য। কারণ বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ, এই সার্বভৌমত্বের কারণে অন্যান্য দেশ বাংলাদেশের উপর জোরপূর্বক হস্তক্ষেপ করতে পারবে না। এবং এইটা হচ্ছে এর মূল কারণ হচ্ছে অন্যান্য অনেক দেশ বাংলাদেশকে এই সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে। তখন কি হবে, অন্য রাষ্ট্র যদি বাংলাদেশকে আক্রমণ করে, বাকি রাষ্ট্রগুলা সেই আক্রমণকে প্রতিহত করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্য বললাম এই সার্বভৌমত্বের ধারণাটা হচ্ছে অবস্তুগত। তো এই হচ্ছে মূলত তোমাদের রাষ্ট্র সম্পর্কিত কিছু কথা। যাই হোক, আমি আর হয়তো আলোচনা বাড়াবো না। তো আজকে আমরা যেটা করলাম রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের উপাদান, যদিও আজকে পড়ার কথা ছিল রাষ্ট্রের কার্যাবলী, তো আমরা পরবর্তী ক্লাসে রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করি। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।